দর্শক সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারে আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে রয়েছি আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতে জানাবো বিপিএল এর খবর। বিপিএল দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে ফরচুন বরিশাল। খুলনা টাইগার্সকে 5 উইকেটে হারিয়েছে তারা। মিরপুরে দিন টস হেরে ব্যাট করতে নেমে 5 উইকেটে 187 রান তোলে খুলনা। জবাবে ডেভিড মালানের 50 এবং শেষ দিকে ফাহিম আশরাফের 4 বলে 11 রানের লিটল ক্যামিওতে 5 উইকেটের সহজ জয় তুলনায় কীর্তন খোলা পারে দলটি। গেল দিন বিপিএল এর প্লে অফে নিশ্চিত করা ফরচুন বরিশাল ধরে রেখেছে আসরের নিজেদের জয়ের ধারা। আজ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে 5 বল হাতে রেখে 5 উইকেটে হারিয়েছে কীর্তনখোলা পাড়ের দলটি, তুলে নিয়েছে আসরের পঞ্চম জয়। এর আগে ব্যাটিংয়ে দারুণ শুরু করে খুলনা। মেহেদী মিরাজ ও মোহাম্মদ নাইম উদ্বোধনী জুটিতে যোগ করেন 47 রান। 29 রান করে মিরাজ ফিরলেও 50 পেয়েছেন নাইম। এই ওপেনারের ব্যাট থেকে আসে 27 বলে 51 রান। এরপর অ্যালেক্স রস, উইলিয়াম বাসিস্তো ও আফিফ হোসেনের ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি কেউই। তবে শেষ দিকে মাইদুল ইসলাম অঙ্কনের 12 বলে অপরাজিত 27 রানের দুর্দান্ত ফিনিশিংয়ে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 187 রানের সংগ্রহ করে খুলনা টাইগার্স। 188 রানের লক্ষ্য তারায় শুরুতেই বিদায় নেন অফ ফর্মে থাকা তৌহিদ হৃদয়। তবে এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন তামিম ইকবাল ও ডেভিড মালান। 91 রানের জুটি গড়েন দুজন। 25 বলে 27 রান করে সাজ করে ফেরেন তামিম ইকবাল। তবে মালান 37 বলে খেলেন 63 রানের ইনিংস। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ দুজনেই 24 রান করে আউট হন। শেষে ফাহিম আশরাফের 6 বলে অপরাজিত 18 রানের ইনিংসে 5 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিসিবির গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগে সিসিডিএম এর আওতাধীন 78টি ক্লাব ঢাকা লীগ বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল। তবে বিসিবি সেই গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠিত কমিটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তে আবারও লীগ শুরুর প্রস্তুতি নিয়েছে ক্লাবগুলো। আজ সিসিডিএম জানিয়েছে মঙ্গলবার হবে আসরের ট্রফি উন্মোচন। রাফিউল ইসলাম রাতুল জানাচ্ছেন বিস্তারিত। বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের আওতাধীন ক্লাবগুলোর প্রতিবাদের মুখে স্থগিত করা হয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম। আর তাতেই অচলাবস্থা কাটছে ঢাকার ক্লাব ক্রিকেটের। শীঘ্রই মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। আজ বিকেলে সিসিডিএম এর আওতাধীন ক্লাব সংগঠকদের সঙ্গে সিসিডিএম চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা হয়, যেখানে প্রথম বিভাগ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের রূপরেখা নির্ধারণ করা হয়। সালাউদ্দিন জানান, আগামী মাসের শেষের দিকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চান তারা। কালকে আমরা ট্রফি আনভিলিং করব, আর বৃহস্পতিবার 30 তারিখ সকালবেলা আমরা ওপেনিং ম্যাচ করব ফার্স্ট ডিভিশন লিগের। 30 তারিখ সকালে আমরা টুর্নামেন্ট লিগটা শুরু করছি এবং ওপেনিং ম্যাচটা হবে সিলিকন ভ্যালি মাঠে। এই ডিসিশনটা আমরা সব অ্যানোনিমাসলি এগ্রি করেছি। আমাদের যেহেতু একটু টাইম কনস্ট্রেইন আছে, আমাদের প্রিমিয়ার ডিভিশনটা শুরু করতে হবে, সেটা নিয়ে আমরা একটু আলাপ করেছি এবং আমাদের কোয়ালিফাইং লিগটাও শুরু হবে, সেটা নিয়ে আমরা ক্লাব অফিসিয়ালদের সাথে আলোচনা করেছি এবং তাদের কাছ থেকে তাদের ফিডব্যাকও নিয়েছি। প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড়দের পারিশ্রমিক অনাদায়ের ঘটনা নিয়ে কিছু উদ্বেগ থাকলেও ক্লাব প্রতিনিধির পক্ষ থেকে বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলেন, আমরা চাই না এমন কোনো ঘটনা ঘটুক। ডেফিনেটলি এটা যে সমস্ত ক্লাবের কাছে পাওনা আছে, আমাদের কাছে এরকম কোনো কমপ্লেন আসেনি, সিসিডিএম এর কাছেও আসেনি আমাদের ধারণা। হয়তো আনঅফিসিয়ালি কিছু পেতেও পারে, পেলে হয়তো এটা ব্যবস্থা নিবে। এটা তো বলাই বাহুল্য যে এটা পেন্ডিং রাখবে না, সবাই দিয়ে দিবে। এখানে কারো টাকা বাকি রেখে আবার লিগ শুরু করে, এটা হয়তো কোনো অফিসিয়ালি করবে না। 8 ফেব্রুয়ারি আম্পায়ার সভা এবং 17, 18 ও 19 ফেব্রুয়ারির মধ্যে দলবদল হবে। আর 27, 28 ফেব্রুয়ারির মধ্যে খেলার সূচি প্রকাশ করা হবে। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা। বিপিএল এর ইতিহাসে এই প্রথম কোনো বিদেশি ক্রিকেটার ছাড়া পরিচালিত হয়েছে ম্যাচ। বিসিবির গঠনতন্ত্রে বিদেশি ক্রিকেটার থাকা বাধ্যতামূলক হলেও সেই নিয়ম ভেঙেই ম্যাচ খেলতে হয়েছে দুর্বার রাজশাহীকে। পেমেন্ট ইস্যুতে বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট প্রশ্নের মুখে ফেলেছে বিপিএল এর ভাবমূর্তিকে। বিষয়টিকে নিয়ে গণমাধ্যম কি ভাবছেন কর্মীরা, জানাবেন রাফিউল ইসলাম রাতুল। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে এবারের বিপিএল। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে এক দুর্বার রাজশাহী যে পরিমাণ জল ঘোলা করেছে, তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি ভালোভাবেই নষ্ট হয়েছে। বিপিএলের দুর্নামের খাতা আরও ভারী হয়েছে গতকাল রংপুর আর রাজশাহীর ম্যাচ দিয়ে। পারিশ্রমিক পরিশোধ না করায় গতকাল ম্যাচ বয়কট করেছে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। ফলে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি বিদেশি ক্রিকেটার ছাড়াই ম্যাচ খেলেছে।
বিশেষ বিবেচনায় বিদেশি ক্রিকেটার ছাড়াই রাজশাহীকে মাঠে নামতে দিলেও এবার নড়েচড়ে বসেছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির ন্যাক্কারজনক কর্মকাণ্ডে রীতিমতো বিব্রত দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের তালবাহানার কারণে ফ্র্যাঞ্চাইজিটির কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। কোয়েশ্চেন নাই যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে না, হ্যাঁ, সেই জন্যই তো আমরা এত কনসার্ন। আমার কথাটা বলছেন, আমরাও তো ছেড়ে দিচ্ছি না। প্লেয়ারদের পেমেন্ট বলেন, বিদেশিদের পেমেন্ট বলেন, অন্যান্য পেমেন্ট বলেন, এটা তো একজন লোক কন্ট্রাক্টের আগেনস্টে, এটা একটা কন্ট্রাক্ট আছে, দে আর নট মেনটেনিং দ্য কন্ট্রাক্ট। সো আমরা এখন কন্ট্রাক্ট অনুযায়ী যে যা করার সেটা করব। চট্টগ্রাম পর্বের শুরুতে দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখার বিষয়টি সামনে আসে। বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবিতে অনুশীলন বয়কট করেছিল ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা। তবে বিসিবির হস্তক্ষেপে সে সময় সমস্যার সমাধান করা হয়। ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করায় রাজশাহীর এইসব কর্মকাণ্ডকে বিশেষভাবে দেখা উচিত বলে মনে করছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। সিলেট থেকে শুরু হয়েছে আপনার ক্রিকেটারদের পেমেন্ট যে দেওয়া হয়নি ইস্যুটা, কারণ আপনাকে এখানে বিপিএলের কিন্তু প্লেয়ারদের পেমেন্টের একটা সিস্টেম করে দেওয়া আছে যে আপনার 3 কিস্তিতে টাকাটা দিবেন, কিভাবে দিবেন। আপনি যখনই প্লেয়ার্স ড্রাফটে নেবেন তখনই কিন্তু 25% আপনাকে পরিশোধ করতে হবে, এরপরে লিগ চলাকালে 50%, আর বাকিটা হচ্ছে 25% থাকে, সেটা হলো শেষ দিকে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু ক্রিকেটারদের 75% টাকা পেয়ে যাওয়ার কথা, যার যা চুক্তিতে যা আছে সেই টাকার, কিন্তু আসলে কি সেটা পেয়েছে? অনেকের তো 25%ই টাকা পায়নি, দিতে পারেনি। এটা বিরাট অভিযোগ কিন্তু। আর ফরেন ক্রিকেটারদের ক্ষেত্রে এটা সমস্যা প্রকট এই কারণেই যে তারা কিন্তু দেশে ফিরে যাবে। তারা যদি টাকাটা ইতিমধ্যে না পেয়ে যায় তাহলে তারা খেলা কনসেন্ট্রেশন করবে কি করে? দুর্বার রাজশাহীর যে ফরেন ক্রিকেটারকে মাঠে আনতে পারলো না, এবং যখনই আমরা প্লেয়ার শিট হাতে পেয়েছি তখনই কিন্তু সবাই বিস্মিত হয়েছে। তার আগেই জানাজানি হয়েছে যে তাদের বিদেশি ক্রিকেটার আসবে না, কারণ তারা কিন্তু একবার প্র্যাকটিস পর্যন্ত বর্জন করেছে, তাই না? ক্রিকেটারদের টাকা না দিলে প্র্যাকটিস করবেন, এবং তখন কিন্তু ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে তারা কিন্তু 25% টাকা কারো বেশ কয়েকজন ক্রিকেটারকে দিতেও পারছে। তারা কিন্তু সুনামের সাথেই সারা ওয়ার্ল্ডের ফ্র্যাঞ্চাইজ লিগ খেলে থাকেন, তাদেরকে কালকে মাঠে নামাতে পারলো না। এখানে বিপিএলের প্লেইং কন্ডিশনের 1.2.8 ধারায় স্পষ্ট আছে যে আপনাকে 4 জন সর্বোচ্চ বিদেশি ক্রিকেটার খেলাতে পারবেন, আর সর্বনিম্ন হচ্ছে 2 ক্রিকেটার। আপনি যার কারণে খেয়াল করে দেখবেন যে বিপিএলের লাস্ট ম্যাচ, যেটা আপনার কোনো হোপ নাই যে আপনি সর্বনিম্ন পয়েন্ট তালিকার দল, উনিও কিন্তু বিদেশি ক্রিকেটার নিয়েই খেলেন। কিন্তু এই ক্ষেত্রে কালকে ব্যত্যয় ঘটেছে। এটা এমন হতে পারতো যে ম্যাচটা কিন্তু যদি যে অবস্থা ছিল, প্লেইং কন্ডিশনের ধারা যদি বহাল থাকতো, তাহলে কিন্তু ম্যাচটা কিন্তু আপনাকে পরিত্যক্ত ঘোষণা করতে হতো। এবার বকেয়া বেতনের দাবিতে ম্যাচ বয়কটের পথে হাঁটে রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা। বিদেশিদের খেলাতে নগদ অর্থ দিয়ে তাদের দরজায় নক করা হলেও নাকি দরজা খোলেননি তারা। দেশি খেলোয়াড়দের অবশ্য দেয়া হয় চেক। শেষ পর্যন্ত বিসিবি বিশেষ বিবেচনায় রাজশাহীকে বিদেশি খেলোয়াড় ছাড়াই ম্যাচ খেলার অনুমতি দেয়। এই বিষয়টিকেও নেতিবাচকভাবে দেখছেন শামীম। এই কঠিন অবস্থা থেকে পরিত্রাণের জন্য বিপিএলের যে আপনার টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান, উনি বিশেষ একটা উদ্যোগ নিয়ে ক্রিকেট বোর্ড এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে বেশে উনি এদেরকে স্পেশাল ছাড় দিয়ে ওই স্থানীয় ক্রিকেটার দিয়ে অ্যালাউ করেছেন, তাদের 11 দিয়ে তাদের মাঠে নামানোর জন্য অ্যালাউ করেছেন। এটা কিন্তু প্লেইং কন্ডিশন টোটালি ভায়োলেট করা হয়েছে। আপনি এরকম একটা ফ্র্যাঞ্চাইজ লিগ, যেটা সারা ওয়ার্ল্ডের মানুষ অ্যারাউন্ড 80টা দেশ দেখতেছে আপনার খেলাটা, তাদেরকে সবাইকে আপনি একটা হাস্যরসের পাত্র হয়ে গেছেন। জিনিসটা মোটেও ভালো হয়নি। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা। এবার জানাবো নারী ক্রিকেট দলের খবর। সেন্ট কিটসে সিরিজের প্রথম নারী টি20তে মঙ্গলবার ভোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে হেরে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে টাইগার্সরা। ক্যারিবীয়দের বিপক্ষে টি20 সিরিজে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে জ্যোতিজের। বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে ম্যাচটি। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর নারী দলের সামনে এবার টি20 চ্যালেঞ্জ। প্রথম ম্যাচে ক্যারিবীয় নারীদের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ নারী দলের পারফরমেন্স মোটেও ভালো নয়। ওয়ানডে সিরিজে দলের ব্যাটিং নিয়ে বেশ ভুগেছে টাইগার্সরা। প্রথম টি20-র আগে অধিনায়ক নিগার সুলতানার কণ্ঠেও সেই চিন্তা। ব্যাটিংটা বরাবরই আমাদের ভুগাচ্ছে এবং বলবো যে ভিজিবলি একটা প্রবলেম ক্রিয়েট করছে টিমের ভিতরে।
প্লেয়াররা যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করতেছে বা সুযোগ পাচ্ছি আমরা সবাই, বাট আনফর্চুনেটলি সেটা আসলে ম্যাচে পারফরমেন্সে রূপান্তরিত হচ্ছে না। সো এটা আসলে অনেক টেনশনের বিষয়। আর সেকেন্ড হচ্ছে স্ট্রাইক রেটের একটা বিষয় থাকে, কারণ টি-20তে স্ট্রাইক রেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি অ্যাটলিস্ট 100 স্ট্রাইক রেট মেনটেন না করেন বা কাইন্ড অফ টিম ওয়েস্ট ইন্ডিজ তাদের এগেনস্টে যদি আপনি 140+ রান না করেন বা 140 রান না করেন, তাহলে সেক্ষেত্রে আসলে ম্যাচ আসলে জেতার সম্ভাবনাটা অনেক বেশি কমে যায় এবং কম্পিটিটিভ ক্রিকেটও খেলা যায় না। সো এদিক থেকে অবশ্যই স্ট্রাইক রেট অনেক বেশি ইম্পর্টেন্ট। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ হোয়াইট হাউস হয়েছে টাইগ্রেসরা, আর ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর মানসিকভাবে পিছিয়ে পুরো দল। ঘুরে দাঁড়াতে দলগত পারফরমেন্সের কোনো বিকল্প নেই বলে মনে করেন অধিনায়ক। ওডিআই সিরিজের পরে এখন দেখেন আমার কাছে যেটা সব থেকে বেশি মনে হয় যে টিম ওয়াইজ হচ্ছে আমাদেরকে কম্প্যাক্ট ক্রিকেট খেলাটা এখানে, কারণ যেহেতু উইকেট ভালো এবং প্লাস আর সব থেকে বড় কথা যে টিম যে আসলে বলবো যেটা মোরালি ডাউন আছে সেখান থেকে বেরোয় আসতে হলে টিম ওয়াইজ আসলে আমাদের একটা ভালো রেজাল্ট করতে হবে। সো এখানে আসলে এখন তো আমাদের লক্ষ্য থাকবে যেন আমাদের টিমে যে মেন্টাল বলবো যে সিচুয়েশনটা আছে সেটা যদি ডেভেলপ করার একটা ওয়ে এখন অবশ্যই সেটা টি-20 সিরিজে আসলে ভালো ক্রিকেট খেলার মাধ্যমে হবে। অন্যদিকে বাংলাদেশের চেয়ে শক্তির বিচারে অনেক এগিয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টি-20তে পাওয়ার হিটিংয়েও বেশ পারদর্শী ক্যারিবীয় নারী দল। বাংলাদেশকে হারাতেই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপের সুপার সিক্সে মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কুয়ালালামপুরের বায়োমাস ওভালে সকাল 8:30টায় শুরু হবে এই ম্যাচটি। সুপার সিক্সের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছে জুনিয়র টাইগার্সদের। তাই শেষ ম্যাচ সান্ত্বনার জয় নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য সুমাইয়া আক্তারের দলের। বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হলেও এরপর কেবল হতাশাই উপহার দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়াই করে অস্ট্রেলিয়ার কাছে হেরে বেশ পিছিয়ে পড়েছিল সুমাইয়া আক্তারের দল। তবুও স্বপ্ন ছিল সুপার সিক্সে ভালো কিছু করে ঘুরে দাঁড়ানোর। প্রথম ম্যাচেই সেই আশার গুড়ে বালি পরে ভারতের কাছে বাজেভাবে হেরে। 3 ম্যাচে বাংলাদেশের পয়েন্ট মাত্র 2, ফলে সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয় লাল সবুজদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি হবে তাই নিয়ম রক্ষার। বাংলাদেশের এমন ব্যর্থতার পেছনে সবচেয়ে বড় দায় বাজে ব্যাটিংয়ের। পুরো টুর্নামেন্ট জুড়েই চরম ব্যর্থ ছিলেন টপ অর্ডাররা। সুমাইয়া, সুবর্ণা, ফাহমিদারা 2 অঙ্কে পৌঁছেছেন কালে ভদ্রে। মিডল অর্ডারের ব্যাটাররাও দেখাতে পারেননি ধারাবাহিকতা। 4 ম্যাচের মধ্যে কেবল স্কটল্যান্ডের বিপক্ষে ছাড়া দলীয় স্কোর 100 কোটা পার করতে পারেননি সুমাইয়া আক্তারের দল। সবশেষ ম্যাচেও পুরো 20 ওভার খেলে তুলে মাত্র 64 রান। ক্যারিবীয় মেয়েদের বিপক্ষে জয় নিয়ে দেশের বিমান ধরতে হলে ব্যাটারদের ফর্মে ফেরার কোনো বিকল্প নেই। ব্যাটারদের ব্যর্থতার মিছিলে দলকে প্রতি ম্যাচেই টেনে নিয়েছেন বোলাররা। আসর জুড়েই আলো ছড়িয়েছেন নিশিতা, আনিশা, জান্নাতুল মাওয়ারা। স্বল্প পুঁজি নিয়েও তারা লড়েছেন প্রতিপক্ষের চোখে চোখ রেখে। এই ম্যাচেও ক্যারিবীয় মেয়েদের অল্পতেই আটকে রাখতে হলে দলের ট্রাম্প কার্ড হতে পারেন বোলাররাই। অন্যদিকে বাংলাদেশের চেয়েও বাজে অবস্থায় ক্যারিবীয় মেয়েদের। সুপার সিক্সে গ্রুপ 1 টেবিলের সবার নিচে অবস্থান দলটি। পুরো আসর জুড়েই বলার মতো কিছুই করে দেখাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। এবার নিয়ম রক্ষার এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কতটা ভালো ক্রিকেট উপহার দিতে পারে সেটি এখন দেখার বিষয়। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। মুলতান টেস্টে পাকিস্তানকে 120 রানে হারিয়ে 1-1 সমতায় সিরিজ শেষ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ 34 বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে এই জয়ের দিন ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের দেয়া 253 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 4 উইকেটে 75 রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে পাকিস্তান। ফলে তৃতীয় দিনে জয়ের জন্য স্বাগতিকদের দরকার ছিল আরও 178 রান, আর ক্যারিবীয়দের দরকার ছিল 6টি উইকেট। ব্যাটারদের জন্য রীতিমতো বদ্ধভূমি হয়ে ওঠা মুলতানের পিচে ওই রানও ছিল পাহাড় সম। হয়েছেও তাই। মাত্র 20 ওভারের মধ্যে 57 রানে বাকি 6 উইকেট তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে 133 রানে গুটিয়ে গিয়ে 120 রানের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে। দীর্ঘ 34 বছর পর পাওয়া এই জয়ে 2 ম্যাচের সিরিজে সমতাও এনেছে ক্যারিবীয়রা। মঙ্গলবার তৃতীয় টি-20তে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত। রাজকোটে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30টায় শুরু হবে এই ম্যাচটি। ঘরে মাঠে পুরো সিরিজ জুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলছে ভারত। প্রথম 2 ম্যাচ জিতে 5 ম্যাচের সিরিজে এগিয়ে আছে স্বাগতিকরা 2-0 ব্যবধানে। ব্যাটিং বোলিং উভয় বিভাগেই অসাধারণ পারফরমেন্সে ইংলিশদের রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে সূর্যকুমার যাদবের দল। এই ম্যাচে ইংল্যান্ডদের হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে মেরিন ব্লুজ শিবির। অন্যদিকে প্রথম 2 ম্যাচ হেরে বেশ ব্যাকফুটে ইংলিশরা। তাই সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই জস বাটলারের দলের সামনে।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই। 2024 সালে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সের পুরস্কার পেলেন এই পেস বোলিং অলরাউন্ডার। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার দৌড়ে ওমরজাই পেছনে ফেলেছেন দুই শ্রীলঙ্কান কুশল মেন্ডিস এবং ওয়ানিন্দু হাসানাঙ্গা ও ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ডকে। 2024 সালে 14টি ওয়ানডে খেলে প্রায় ভিসা জটিলতায় অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশের দুই খুদে দাবারও মোস্তফা সাকলাইন এবং ওয়াদিফা আহমেদের বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের অংশগ্রহণ। আগামী 23 ফেব্রুয়ারি থেকে ইউরোপের দেশ মন্টেনেগ্রোতে অনুষ্ঠিত হবে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ। দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই, ফলে মন্টেনেগ্রোর কাছে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ দাবা ফেডারেশন। তবে মন্টেনেগ্রো ফেডারেশন এতে অপারগতা জানিয়ে তুরস্কের ইস্তানবুল থেকে ভিসা নেওয়ার পরামর্শ দিয়েছে। এক্ষেত্রে আগে নিতে হবে তুরস্কের ভিসা, যা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। ফলে মোস্তফা সাকলাইন এবং ওয়াদিফা আহমেদের বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়া এখন অনেকটাই অনিশ্চিত। রোববার মেলবোর্নে জার্মানির আলেকজান্ডার জাভারেভকে হারিয়ে টানা দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার। অস্ট্রেলিয়ান ওপেনের রীতি অনুযায়ী ট্রফিটির সাথে চ্যাম্পিয়ন প্লেয়ার দেশটির কোনো দর্শনীয় স্থানে ছবি তুলে থাকেন। সেই অনুযায়ী সিনারের দেখা মিলল অস্ট্রেলিয়ার আলবার্ট পার্ক লেকে। গেলবারের চাইতে এইবারের অস্ট্রেলিয়ান ওপেন জয় বেশি উপভোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত জানবো ডেস্ক রিপোর্টে। আলেকজান্ডার জাভারেভকে কাঁদিয়ে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেন ইয়ানিক সিনার। সেই সাথে হ্যাট্রিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডও গড়েন এই ইতালিয়ান তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের রীতি অনুযায়ী ট্রফিটির সাথে চ্যাম্পিয়ন প্লেয়ার দেশটির কোনো দর্শনীয় স্থানে ছবি তুলে থাকেন। সেই অনুযায়ী সিনারের দেখা মিলল মেলবোর্নের আলবার্ট পার্ক লেকে। টানা দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়কে বিশেষ কিছু মানছেন ইয়ানিক সিনার। তাছাড়া টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তদের সমর্থনে বেশ খুশি এই ইতালিয়ান তারকা। এটা আমার কাছে বিশেষ কিছু। আমাকে এই ট্রফি জিততে অনেক কাজ করতে হয়েছে। টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত যেই সমর্থন পেয়েছি তা অভাবনীয়। আমার টিম ও পরিবারের সাথে এই মুহূর্তটি ভাগাভাগি করতে পেরে আমি বেশ খুশি। গেলবারের চেয়ে এইবারের অস্ট্রেলিয়ান ওপেন জয় বেশি উপভোগ করেছেন বলে জানিয়েছেন 24 বছর বয়সী এই তরুণ। প্রতিটি গ্র্যান্ড স্ল্যামেরই আলাদা গল্প থাকে। প্রতিবারই আপনাকে কঠিন মুহূর্তগুলো পার করেই শিরোপা জিততে হয়। আমার কাছে এইবারের ট্রফি জয়ই বেশি উপভোগ্য ছিল। নিজের শিরোপা জয়ের দিনে ফাইনালের প্রতিপক্ষ জাভারেভকেও কৃতিত্ব দিতে ভোলেননি ইয়ানিক সিনার। ফাইনালে হারা কখনোই সহজ নয়, বিশেষ করে গ্র্যান্ড স্ল্যামে। জাভারেভ একজন অবিশ্বাস্য খেলোয়াড়। যে কোনো খেলোয়াড়ের চেয়ে তিনি গ্র্যান্ড স্ল্যামের বেশি যোগ্য ছিলেন। আমি শুধুমাত্র তার সেরাটাই কামনা করি। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবার জানাবো দেশের বাইরের ফুটবলের খবর। ইংলিশ ফুটবলের দলবদল বাজারে এবার চমক নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ডিফেন্ডার হামজা চৌধুরী। ইতালিয়ান ট্রান্সফার স্পেশালিস্ট ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন লেস্টার সিটির এই ডিফেন্ডার মৌসুমের বাকি সময়ের জন্য চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের ধারে যোগ দিতে চলেছেন। চলতি সপ্তাহেই এই চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জুবাইর নূর জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ডিফেন্ডার হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অংশ হওয়া ফুটবল প্রেমীদের জন্য ছিল দারুণ এক সুখবর। এবার নতুন খবর হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরী নতুন চ্যালেঞ্জ নিতে পাড়ি জমাচ্ছেন শেফিল্ড ইউনাইটেডে। ইটালিয়ান ট্রান্সফার স্পেশালিস্ট ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন হামজা চ্যাম্পিয়নশিপ লিগ দলের শেফিল্ড ইউনাইটেডে ধারে যোগ দিচ্ছেন। কাই ইতালিয়ার এই সাংবাদিক এক্সের এক পোস্টে নিশ্চিত করেছেন যে মৌসুমের বাকি সময় শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠে দেখা যাবে হামজাকে। চুক্তি অনুযায়ী হামজার পুরো বেতন পরিশোধ করবে শেফিল্ড ইউনাইটেড। আগামী জুন পর্যন্ত শেফিল্ড এই প্রতিভাবান ডিফেন্ডারকে তাদের হয়ে খেলানোর সুযোগ পাচ্ছে। ইংল্যান্ডের ফুটবলে চ্যাম্পিয়নশিপ লিগের শীর্ষ 2 দল সরাসরি প্রিমিয়ার লিগে উঠে যায়। বর্তমানে শেফিল্ড ইউনাইটেড লিগ টেবিলের 2য় স্থানে আছে এবং শীর্ষস্থানে রয়েছে লিডস ইউনাইটেড। শেফিল্ড যদি তাদের বর্তমান অবস্থা ধরে রাখতে পারে তাহলে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে সরাসরি খেলার সুযোগ পাবে। সেক্ষেত্রে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজার জন্য প্রিমিয়ার লিগে ফেরার একটি বড় সুযোগ হতে পারে। অন্যদিকে হামজা চৌধুরী দীর্ঘদিন ধরেই লেস্টার সিটির প্রিমিয়ার লিগের হয়ে খেলে আসছেন। তবে বর্তমানে লেস্টার সিটির পরিস্থিতি প্রিমিয়ার লিগে বেশ সংকটপূর্ণ। 23 ম্যাচ শেষে মাত্র 17 পয়েন্ট নিয়ে লেস্টার আছে টেবিলের 17তে, অর্থাৎ রেলিগেশন থেকে মাত্র এক ধাপ উপরে রয়েছে দ্য ফক্সেসরা। এমন অবস্থায় শেফিল্ড ইউনাইটেডের মতো একটি দলের প্রস্তাব হামজার জন্য নতুন এক চ্যালেঞ্জ হতে যাচ্ছে।
হামজা চৌধুরী শুধু ইংলিশ ফুটবলে নয়, বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এক অনুপ্রেরণার নাম। মাঠে নিজের দক্ষতা দিয়ে তিনি যেমন সাফল্যের নজির রাখছেন, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে লাল সবুজের প্রতিনিধিত্ব করছেন হামজা চৌধুরী। তার নতুন গন্তব্যের সফলতার জন্য মুখিয়ে আছেন বাংলাদেশের অসংখ্য ভক্ত। হয়তো সব ঠিক থাকলে 1 মাস পরেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জাতীয় দলের হয়ে অভিষেক হতে পারে বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারের, যেটা তিনি কদিন আগেই নিজ শহরে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ভ্যালেন্সিয়াকে 7-1 গোলে বিধ্বস্ত করেছে কাতালান ক্লাবটি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে একমাত্র গোলে ফুলহ্যামকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং লেস্টার সিটির কাছে হেরেছে টটেনহ্যাম। আর সৌদি প্রো লিগে জয় পেয়েছে আল নাসের। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। স্প্যানিশ লা লিগায় সময়টা ভালো যাচ্ছিল না বার্সেলোনার। জয়বঞ্চিত কাতালানরা মাঠে নামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। অবনমনের শঙ্কায় থাকা দলটার বিপক্ষে গোল উৎসব করেই জয় ফিরেছে বার্সা। ম্যাচের 3য় মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। ইয়ামালে বাড়ানো ক্রস ডিবক্সে অরক্ষিত থাকা ডিয়ং প্রথম স্পর্শে বলের নিয়ন্ত্রণ নিয়ে অনেকটা শুয়ে পড়ে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন। 8ম মিনিটে আলেহান্দ্রো বালদের চমৎকার ক্রসে ঠিকানা খুঁজে নেন তোরেস। 14 মিনিটে ইয়ামালের ব্যাকহিলে বল পেয়ে গোল করেন রাফিনা। 3-0-তে এগিয়ে যায় বার্সা। 24 মিনিটে ব্যবধান আরও বাড়ান ফিরমিন লোপেস। কুবার্সির বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে বল জালে পাঠান এই তরুণ। আর প্রথমার্ধে যোগ করার সময় রাফিনিয়ার বুলেট গতির শটে ফিরতি বল নিচু শটে জাল খুঁজে নেন তিনি। বিরতির পর 59 মিনিটে ভ্যালেন্সিয়া একটি গোল শোধ করে। 66 মিনিটে লোপেসের কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন বদলি হিসেবে মাঠে নামা লেভানডস্কি। 75 মিনিটে তারিগার আত্মঘাতী গোলে লিড দাঁড়ায় 7-1। আর এই গোলেই বড় জয় নিশ্চিত হয় বার্সেলোনার। এই জয়ে পয়েন্ট তালিকার 3 উঠে এসেছে ফ্লিকের শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে 1-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য। 78 মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে জয় পায় রেড ডেভিলসরা। সৌদি প্রো লিগে আল ফাতেহকে 3-1 গোলে হারিয়েছে আল নাসর। 41 মিনিটে সাদানের আত্মঘাতী গোলে আল নাসর এগিয়ে যায়। 57 মিনিটে সিমকানের গোলে ব্যবধান বাড়ায় আল নাসর। 72 মিনিটে বান্তার গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় ফাতে। ম্যাচের শেষ দিকে 87 মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে জয় নিশ্চিত করে আল নাসর। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। দর্শক, এ ছিল আজকে দেশ টিভি স্পোর্টস আওয়ারের সর্বশেষ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।